বাংলাদেশের অর্থনীতিতে স্বপ্নভঙ্গের নাম শেয়ার বাজার। গত কয়েক বছরে ষাঁড় ও ভল্লুকের লড়াইয়ে জিতে যাচ্ছে বিয়ার বাজার বা ভল্লুক, অর্থাৎ বাজারে খুব একটা তেজি ভাব আসছে না। এর ফলে স্টক মার্কেটে বিনিয়োগ করে সর্বশান্ত অনেক গ্রাহক, প্রাতিষ্ঠানিক লগ্নি খুব একটা আসছে না। ইন্টারেস্টিং বিষয় হলো এই পুঁজিবাজারে অনেক বিনিয়োগকারী বাজার সম্পর্কে জানেনই না, ফলে তাদের বিভ্রান্ত করে বহু সময় বিপুল টাকা হাতিয়ে নিয়েছে অসাধু চক্র। এই বাজারে গতি ফেরানো কি খুব সহজ? সব জানতেই আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলামকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক মমিনুল ইসলাম, আপনি আমাদেরকে আবারও স্টুডিওতে এসে সময় দিচ্ছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার সাথে এর আগে আমার যেই পরিচয়ে কথা হয়েছিল আজকে পরিচয় ভিন্ন। আপনি মাত্রই ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আপনাকে শুরুতে আমরা অভিনন্দন জানাতে চাই যে আপনি গুরু দায়িত্ব নিয়েছেন, এবং আমি বলবো এটাকে আমি বিশৃঙ্খল বলবো নাকি ক্রান্তিলগ্ন বলবো আমি জানি না, কিন্তু আপনি একটা কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন। সবার মনেই প্রশ্ন আসছে, যিনি ডিএসসির চেয়ারম্যান নির্বাচিত হলেন ওনার প্রায়োরিটি কী হবে? মার্কেটের ইমেজ ঠিক করা, নাকি মার্কেটের যে স্ট্রাকচারাল মানে রিফর্মগুলো আছে, যেই সংস্কার শব্দটা নিয়ে খুব আলোচনা হয়, সেটাকে আগে প্রায়োরিটাইজ করা? আপনার কাছ থেকে জানতে চাই আপনার অগ্রাধিকার কোনটি? প্রথমেই যমুনা টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে, দর্শকদের শুভেচ্ছা। তো আপনি সঠিকভাবে বলেছেন যে ইটস এ ভেরি চ্যালেঞ্জিং টাইম। এখন যে কোশ্চেনটা করলেন যে আমার প্রথম কাজ কোনটা হবে, যে আমাদের মার্কেটের ইমেজকে রিবিল্ড করা আর সংস্কার করা, একটা আর একটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। সবাই এক বাক্যে স্বীকার করবেন যে আমরা যে মার্কেটটা দেখতে পাচ্ছি সেটা আমাদের জন্য কারোর জন্যই কাঙ্ক্ষিত না। এটা শুধুমাত্র মার্কেট ইন্ডেক্স নিয়ে বলছি না, যে পুঁজিবাজারের যে লক্ষ্য, বলা হয় যে পুঁজিবাজার হচ্ছে মুক্তবাজার অর্থব্যবস্থার সবচেয়ে সুন্দরতম সৃষ্টি, যেখানে উদ্যোক্তারা তাদের পুঁজির জন্য এখানে আসবেন এবং দেশের সামগ্রিক যে রিটেল ইনভেস্টর, ইনস্টিটিউশনাল ইনভেস্টর সবাই এখানে পুঁজির যোগান দিবেন। মাঝখানে মধ্যস্থতাকারীরা আছেন, সেখানে স্টক এক্সচেঞ্জ আছে, যেমন ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজার, নিয়ন্ত্রক সংস্থা, সবাই মিলে একটা ফেয়ার অ্যান্ড কম্পিটিটিভ এনভায়রনমেন্টে কাজ করবে। তো পুঁজির যোগান কি আমরা দিতে পারছি কি না, যে আমাদের ব্যবসা বাণিজ্যে দীর্ঘমেয়াদী যে পুঁজি, সেটা মূল লক্ষ্য। তারপরে সেকেন্ডারি মার্কেট, সেটার হচ্ছে লিকুইডিটি ম্যানেজের জন্য তৈরি হয়েছে। তো সেখানে প্রাথমিক অবজেক্টিভ যদি ফুলফিল না হয়, সেকেন্ডারি অবজেক্টিভটা ঠিকভাবে কাজ করবে না। যত ধরনের আমরা আর্টিফিশিয়াল এখানে করতে চাই, যে অনেক সময় আমরা দেখেছি যে পপুলিস্ট কিছু শর্ট টার্ম নেওয়া হয়েছে, অ্যাকশন নেওয়া হয়েছে, বাট কাঠামোগত পরিবর্তনে অনেকগুলো জিনিস ওভারলুকড হয়েছে। তো সংস্কার করতে হবে, বাট সংস্কার করার সময় লক্ষ্য রাখতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে রোগীর অবস্থা বুঝে ডাক্তার কিন্তু তার কোন ওষুধটা এই সময় দেয়া যাবে বা কোনটা দেয়া যাবে না, সার্জারিতে এখন নেওয়া যাবে কিনা, এটা ঠিক করে। সো সেখানে আমাদেরকে কিছুটা সতর্ক থাকতে হবে। আর এই যে সংস্কার কি হচ্ছে সেটা সম্পর্কেও বাজারে যারা সংযুক্ত, আমাদের সম্মানিত বিনিয়োগকারীরা আছেন, বাজারে মধ্যস্থতাকারীরা আছেন, সবাইকে সেই ধারণাটা দিতে হবে এবং সবাইকে নিয়ে সংস্কারটা করতে হবে। তাহলে আপনি যেটা বললেন যে ইমেজ ক্রাইসিসটা থেকেও আমরা উত্তরিত হব এবং কাঠামোগত যে দুর্বলতা আছে সেটাও আমরা ফিক্স করতে পারবো। একটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু আপনি নিয়ন্ত্রক সংস্থাকে নিয়ে আলোচনা আনলেনই, সেটা হচ্ছে বিএসইসি। একটা সময় এরকম আলোচনা আমাদের মাঝে আমরা জেনেছি বা শুনেছি, বিভিন্ন সময় আমাদের সূত্র থেকে আমরা জেনেছি যে বিএসইসি, ডিএসসি বা সিএসসির যারা প্রতিনিধি আছেন তাদেরকে খুব একটা অ্যাক্টিভলি কাজ করতে দেন না। অর্থাৎ এক ধরনের দূরত্ব আছে, আমি বলবো কিনা জানি না, এক ধরনের কমিউনিকেশন গ্যাপ আছে, এক ধরনের প্রেশারও আছে বলা যায়। আপনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে কি মনে হচ্ছে, বিএসইসিতেও এক ধরনের পরিবর্তন এসেছে? মানে আপনার কাছে ফ্লেক্সিবল মনে হচ্ছে কিনা পুরো বিষয়টা? আমি এখানে বলতে চাই, অতীতে কি হয়েছে এটা নিয়ে কমেন্ট আমি করব না, বাট এখন কি হচ্ছে। সো আমি যখন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হলাম,
এরপরে আমরা ফার্স্ট বোর্ড মিটিংয়ে গেছি এবং আমরা সব ডিরেক্টররা যারা শেয়ার হোল্ডার ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এক্স অফিসিও সবাই এক বাক্যে বলেছি যে বাইরে থেকে কেউ নির্দেশনা দিয়ে দিবে আর এখানে চেয়ারম্যান হবে, সেটা আসলে আমাদের জন্যই লজ্জাজনক। সো এটা আমরা যে নিয়মটা আছে একদম ডেমোক্রেটিক ওয়েতে ইলেক্টেড হবে, যদি একজন ক্যান্ডিডেট থাকে তাহলে হয়তো ভোটিং লাগবে না, তার বেশি হলে অবশ্যই ভোটিং। সো আমাদের 2জন ক্যান্ডিডেট ছিল, আমরা আমাদের ক্রিডেন্সিয়ালটা উপস্থাপন করেছি, আমাদের পরিকল্পনা উপস্থাপন করেছি মানে পরিচালক পর্ষদের কাছে। ওনারা সেটা বিবেচনা করে ওনারা গোপন ব্যালটে ভোট দিয়েছেন, ভোট কাউন্ট করা হয়েছে খুবই ট্রান্সপারেন্টলি এবং তারপরে মানে চেয়ারম্যান হয়েছে। এটা একটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম এবং সবাই খুব এটার পরে অ্যাপ্রিসিয়েট করেছে যে আমরা যে এই কাজটা করেছি খুব সুষ্ঠুভাবে, বাইরের কারো ইঙ্গিতে না বা নির্দেশনায় না সেটা। আবার এসসিসি চেয়ারম্যানের সাথে আই হ্যাড আ কার্টেসি কল হচ্ছে ইয়েস্টারডে এবং উনি একদম স্পষ্ট করে বলেছেন যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এবং স্টক এক্সচেঞ্জ দুইটার ভূমিকা কি হবে সারা বিশ্বে সেটা প্রতিষ্ঠিত এবং আমাদের আইনি কাঠামো এই যে ডিমিউচুয়ালাইজেশনের পরে সেইভাবেই তৈরি করা হয়েছে। কিন্তু কোনো এক কারণে ডিএসসি বা সিএসসি ওই প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন করে নাই এবং নিয়ন্ত্রক সংস্থাও তাদের এখতিয়ার বহির্ভূতভাবে এখানে হস্তক্ষেপ করা বা বিভিন্ন ধরনের ডিরেকশন মার্কেটে দেয়া বা বিভিন্ন ধরনের মাইক্রো ম্যানেজমেন্টে ইনভলভ হয়ে যায়, এগুলো করেছেন। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাজার নিজের পায়ে দাঁড়াতে পারে নাই, স্টক এক্সচেঞ্জ নিজের পায়ে দাঁড়াতে পারে নাই। সো একটা বাচ্চাকে যদি আমরা সবসময় করতে থাকি, যে ডিরেক্ট করতে থাকি এটা করো ওইটা করো, তার যদি নিজস্ব মানে পরিসর না থাকে চিন্তার বা তার হচ্ছে কাজ করার, তাহলে যে অবস্থা হয় সেটা আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি। আপনি আমাদের উপরে আস্থা রাখতে পারেন, দর্শকরা আমাদের উপর আস্থা রাখতে পারেন। এই মুহূর্তে যারা রেগুলেটর হিসেবে আছেন মানে বিসেকে এবং যারা আমরা ডিএসসিতে আছি, আমরা বোর্ডে, আমাদের কারোরই এখতিয়ার বহির্ভূত কিছু করার কোনো ধরনের ইচ্ছা নাই এবং সেভাবে আমরা কাজ করছিও না। আমাদের কাজ হবে যে আমাদের ডিএসসির ম্যানেজমেন্টকে কিভাবে আমরা মানে শক্তিশালী করতে পারি, তারা যাতে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, যে রেগুলেশন আছে তার মধ্যে থেকে তাদের পেশাগত দক্ষতা, তাদের আন্তরিকতা এবং তাদের স্বচ্ছতা, এটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আমাদের কাজের 90% আসলে পূরণ করা হয়। তার মানে আমরা ধরে নিতে পারি আপনারা লং টার্ম সলিউশন নিয়ে বেশি ভাবছেন শর্ট টার্ম টুলসের থেকে। শর্ট টার্ম এবং লং টার্মের একটা সমন্বয় হতে হবে। সো এখন আপনারা দেখেছেন যে টাস্ক ফোর্সের টিওআরটা অনেক কম্প্রিহেন্সিভভাবে করা হয়েছে এবং আপনারা পড়লেই বুঝতে পারবেন যে এখানে যেমন শর্ট টার্ম কিছু জিনিস নিয়ে কাজ করা হবে এবং লং টার্ম নিয়ে কাজ করা হবে। সো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কাজ আছে, সেই কাজগুলো আমরা যাতে প্রায়োরিটি ভিত্তিতে করতে পারি। সো আমরা ডিএসসির পক্ষ থেকেও আমরা করছি, সব স্টেক হোল্ডারদের সাথে বসছি। উই আর ট্রাইং টু কোলেট অল দ্য ইস্যুজ অ্যান্ড আইডিয়াজ। আমাদের কাজ হবে এই টাস্ক ফোর্সের সাথে খুব ক্লোজলি কাজ করা, যাতে মার্কেটের কি চাওয়া পাওয়া, সো রেগুলেশন যদি বাজার ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে এটা সুফল কোনোভাবে আসবে না। রেগুলেশন তো বাজারের জন্যে, তো বাজার যদি ঠিকভাবে কাজ না করে তাহলে রেগুলেশন দিয়ে আসলে আমরা কোনো কিছুই অ্যাচিভ করতে পারবো না। সো মার্কেটে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কারেন্ট রেগুলেশনের জন্য, সেটাও আমাদেরকে উপস্থাপন করতে হবে এবং হয়তো কোনোটা হয়তো যৌক্তিক, কোনোটা হয়তো যৌক্তিকতা ওইভাবে আমরা দেখাতে পারবো না। সেক্ষেত্রে সেইগুলোকে আমাদেরকে সাইডলাইনে রেখে আমাদেরকে একটা মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে হবে, সেইটা আমরা করব। এবং আপনি এটুকু করতে পারেন যে দর্শকদের জন্য যে ইট ইজ নট নেসেসারিলি অনলি দীর্ঘমেয়াদী সংস্কার, কারণ দৈনন্দিন ব্যবস্থাপনা আমরা অনেক সময় বলি যে ম্যানেজমেন্টে যে যদি পেশেন্ট যদি বেঁচে না থাকে, আমার সার্জারি সাকসেসফুল কি সাকসেসফুল না সেটা কোনো মিনিংফুল না, যে ইন্ডিকেটর না। সো আমাদেরকে এমনভাবে এগোতে হবে যাতে আমাদের সংস্কারটা সঠিকভাবে কাজে লাগে।
সো এই যে আমরা সংস্কার করব বলে 6 মাস 1 বছর হয়ে যাবে যে মার্কেটে কোনো ধরনের পজিটিভ কিছু হবে না, সেটা আবার মানে ভাবলে ভুল করা হবে। অলরেডি আমাদেরকে থেকে ঢাকা ব্রোকারেজ অ্যাসোসিয়েশন থেকে, ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন থেকে 3টি মানে ইমিডিয়েট ইস্যু যেগুলো খুব সহজে সলভ করা যায় দিয়েছে, আমরা ওইটা নিয়ে কাজ করছি। সো এই ধরনের মানে স্টেক হোল্ডারদের থেকে যখন যেটা আমরা পাচ্ছি সেটা নিয়ে তো আমরা কাজ করছি, বাট এটা আবার স্ট্রাকচার্ড ওয়েতে যাতে আসে সেটার জন্য আমরা আবার ইনিশিয়েটিভ নেওয়া শুরু করেছি। নিঃসন্দেহে আমরা একটি বিরতি নিব। প্রথম বিরতি নিয়ে ফিরে এসে আমরা একটু ডিমিউচুয়ালাইজেশন সম্পর্কে আপনার মানে মতামত জানতে যাবো। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। প্রশ্ন করবো ভেবেছিলাম ডিমিউচুয়ালাইজেশন নিয়ে। সোজা আপনার প্রশ্ন, ডিমিউচুয়ালাইজেশনের কি সুফল আমরা পেলাম? এক। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাই, আমাদের বাজারে, ঢাকার পুঁজিবাজারে চীনা বিনিয়োগ এসেছিল, তার কতটা সুফল আসলে আমরা টানতে পেরেছি বাজারে? দুইটাই খুব প্রাসঙ্গিক কোশ্চেন। প্রথমটা হচ্ছে যে ডিমিউচুয়ালাইজেশন নিয়ে আমাদের অনেক বেশি আশা ছিল, কিন্তু এটা সুফল শুধু আইনি কাঠামো দিয়েই হবে না, পরবর্তীতে এটা ইমপ্লিমেন্টেশনের জন্য অনেক ধরনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং বেশ কিছু কালচারাল চেঞ্জ দরকার ছিল। সেটা আনফর্চুনেটলি হয় নাই। না হওয়ার ফলে যেটা হয়েছে যে কাঠামোটা ঠিক আছে, বাট আপনার রোডটা করেছেন, বাট গাড়িটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট নাই। সো আপনার সেক্ষেত্রে ঠিকমতো সুফলটা আমরা পাই নাই। এবং সেটাই আমাদের পরিবর্তন, যা আমরা রিফর্ম যাই বলি না কেন, সেটার একটা মূল জায়গা থাকবে যে কীভাবে এই ডিমিউচুয়ালাইজেশনের যে কনসেপ্টটা, যে এই মুহূর্তে যদি ধরি যেসব ওয়ার্ল্ডের স্টক এক্সচেঞ্জগুলো এখনও আছে, অ্যাক্টিভ আছে, তার মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ, তারপরে 1-2 মধ্যে বোধহয় প্যারিসেরটা আছে। তো এই দুইটারই কিন্তু শেয়ার হোল্ডার হচ্ছে ইউরোনেক্সট, আবার লন্ডন স্টক এক্সচেঞ্জের শেয়ার হোল্ডার হচ্ছে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ, বোম্বে স্টক এক্সচেঞ্জের বা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের শেয়ার হোল্ডার হচ্ছে মানে এই স্টক এক্সচেঞ্জ গ্রুপগুলোই আমাদের মতো। সো ডিমিউচুয়ালাইজেশন করার উদ্দেশ্যটা ছিল যে ডিএসসি যাতে একটা প্রতিষ্ঠান হিসেবে সে শুধু তাদের যারা শেয়ার হোল্ডার আছে তাকেই মানে সার্ভ করবে না, সে যাতে মার্কেট ডেভেলপমেন্টে কাজ করতে পারে। এবং মার্কেট ডেভেলপমেন্টের দুইটা জায়গায়, একটা হচ্ছে যে বিজনেস ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে সার্ভেলেন্স, কমপ্লায়েন্স, এইগুলো দেখা, ফেয়ার প্লে যাতে হয়। তো আমাদের যেটা মানে সমস্যা হয়েছে যে ডিএসসি এই কাজগুলো করতে যেয়ে অনেক ধরনের বিউরোক্রেটিক এন্টেঙ্গলমেন্ট হয়ে গেছে। আমাদের যারা ছিল, আমাদের ম্যানেজমেন্টে যারা ছিল, তারা অনেক ভয় ভীতির মধ্যে কাজ করেছে। তারা অনেক বেশি শর্ট টার্ম অ্যাক্টিভিটিসগুলোতে বেশি ফোকাস দিয়েছে। লং টার্ম ক্যাপাসিটি বিল্ডিংটা যেহেতু যে না করলেও কেউ ধরছে না, বাট যদি বাজারে কোনো অনিয়ম হয়, না ধরলে সেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। সো আমরা যত বেশি ফিক্সিংয়ে গেছি, ডেভেলপমেন্টে তার মানে 10 ভাগের 1 ভাগও যায় নাই। তো সেটা একটা বড় ধরনের আমাদের ব্যর্থতা, কারণ যে ডেভেলপমেন্টগুলো দরকার ছিল, ক্যাপাসিটি বিল্ডিং দরকার ছিল, সেটা না করলে আসলে নতুন প্রোডাক্ট আসবে না, নতুন ইকুইটি স্টক আসবে না, নতুন আদার যে স্টক আছে যেটা হয়তো আপনি পরবর্তীতে আনবেন, মিউচুয়াল ফান্ড, তারপরে বন্ড, যেগুলো আমাদের মার্কেটে এখন আছে। বা তার বাইরে অপশন, ডেরিভেটিভ, কমোডিটি, এখন তো আবার ক্রিপ্টো এক্সচেঞ্জও হচ্ছে। তো আমরা অত দূরে না যেয়েও আমরা যদি প্রথম 3টা যেগুলো আছে আমাদের আইনি কাঠামো, সেইগুলো কেন কাজ করছে না, সেইগুলোকে ঠিক করার জন্য কি করতে হবে অ্যাজ এ স্টক এক্সচেঞ্জ, সব স্টেক হোল্ডারের সাথে বসতাম এবং তাদের যে চাওয়া পাওয়াগুলোকে নিয়ে যদি রেগুলেটরের সাথে বসতাম, তাহলে হয়তো আজকে আমরা ডিমিউচুয়ালাইজেশনের সুফল পেতাম। আর সেকেন্ড ছিল স্ট্র্যাটেজিক ইনভেস্টর। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা যেহেতু টু মাচ ডে টু ডে বেসিস প্রবলেম সলভিং অর্গানাইজেশন হয়ে গেছি, সেক্ষেত্রে ওনাদের কাছ থেকে যে চাওয়াটা ছিল মোর হচ্ছে স্ট্র্যাটেজিক এরিয়াতে। সো ডিএসসি বোর্ড বা ম্যানেজমেন্ট ওই স্ট্র্যাটেজিক জায়গাতে কাজ করার পরিসরটাই তৈরি করতে পারে নাই যেখানে ওনারা কন্ট্রিবিউট করতে পারে।
সো আমরা আশা করছি যে ভবিষ্যতে উইল হ্যাভ মোর ইফেক্টিভ ডায়ালগ উইথ দেম উইদাউট কম্প্রোমাইজিং যে দ্য স্যানিটি অর উইদাউট কম্প্রোমাইজিং দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড স্টক এক্সচেঞ্জ। সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিসের সেন্সিটিভিটি থাকে যখনই আমরা একটা বিদেশি ইনভেস্টরের সাথে কাজ করতে চাই, সেটা সব দেশেই আছে। সেটাকে হিসাবে রেখে কোলাবোরেশনটা কাজ করে। আমাদের এখানে আসলে কোলাবোরেশনটা মানে সাংহাই স্টক এক্সচেঞ্জ আজ যেখানে আছে তার সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ যেখানে আছে, এতই দূরত্ব, মান, পরিমাণ দুটা নিয়েই, সেক্ষেত্রে কোলাবোরেশনটা করতে গেলে আমাদের দিক থেকে অনেক কিছু করার দরকার ছিল, আমরা এটা করতে ব্যর্থ হয়েছি। সো আমাদের এখন এটা বড় দায়িত্ব হবে যে এখানে কোলাবোরেশনের জায়গাটা তৈরি করা। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আসলে আপনি মাত্রই প্রসঙ্গটি বলছিলেন, প্রথম প্রশ্ন করতে চাই, এত আলোচনা, এত এক্সপেকটেশন, এত কিছুর পরেও বাংলাদেশে কেন বন্ড মার্কেট প্রপারলি চালু করা গেল না, সেটা আমি আপনার অবজারভেশন জানতে চাই। দ্বিতীয়ত হচ্ছে, আমরা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির রাইজ হবে সামনে, এটা ব্যাংকাররা ভাবেন যে সামনে হয়তো ফাইন্যান্সিয়াল মার্কেটই হয়ে যাবে হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট বেসড, এবং সেখানে প্রচুর মিউচুয়াল ফান্ড আসবে বাজারে, যেটা প্রতিবেশী দেশ ভারত একটা বড় বাজার তৈরি করতে পেরেছে। আপনার কাছে কোনটাকে বেশি বড় পটেনশিয়াল মনে হয়, বন্ড নাকি মিউচুয়াল ফান্ড? আরেকটা হচ্ছে, বন্ড মার্কেটকে আসলে বাংলাদেশে কার্যকরভাবে চালু করা সম্ভব? সো বন্ড, মিউচুয়াল ফান্ড দুইটা কিন্তু মানে কম্পিটিটিভ প্রোডাক্ট না, একটা আর একটা পরিপূরক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টোটালি ফিক্সড ইনকাম বেসড মিউচুয়াল ফান্ডও আছে, যদি আমাদের দেশে খুব কম। সেই ক্ষেত্রে বন্ড মার্কেটটা গ্লোবালি বেশিরভাগ স্টক এক্সচেঞ্জে কিন্তু মানে ইকুইটি মার্কেটের থেকেও বড়। কারণ হচ্ছে যে বন্ডের একটা বড় ধরনের সার্বজনীনতা থাকে, যে দিস ইজ এ ফিক্সড ইনকাম সিকিউরিটি, যদিও আমরা হাইব্রিড করতে পারি, কনভার্টেবল করতে পারি। তো সেই ক্ষেত্রে বন্ড মার্কেটটা আমাদের দেশে না হলে যেটা হবে যে আমাদের যে ব্যাংকের প্রতি অতি নির্ভরশীলতা এই মুহূর্তে আছে সেটা কাটাতে পারবো না, যেটা আমাদের ব্যাংকের জন্যও খারাপ, সামগ্রিক অর্থনীতির জন্যও খারাপ, পুঁজিবাজারের জন্যও খারাপ। কেন হচ্ছে না সেটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে অতিমাত্রায় একটা রক্ষণশীলতা আমাদের আছে। সো এখানে আমি যদি 500 কোটি টাকা আজকে লোন নিতে চাই, 3-4টা ব্যাংক এটা একটা সিন্ডিকেশন করে আমাকে 2 মাসের মধ্যে লোনটা দিয়ে দিতে পারে। কিন্তু বন্ড ইস্যু ক্ষেত্রে দেখা যায় যে এটা অনেক সময় 1 বছরেও হয় না, অনেক ধরনের কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট আছে। অন্যদিকে রেগুলেটরের ভিউটা হচ্ছে যে অনেক অতীতে দুর্বল কোম্পানি বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়ে বা হচ্ছে যা ইনকমপ্লিট তথ্য দিয়ে তারা বন্ড ইস্যু করেছে, পরবর্তীতে বিনিয়োগকারীদের টাকা ফেরত আসে নাই। তো সেটার সমাধানটা ওই যে আমি আগে বলেছিলাম, যদি অডিটেড ফাইন্যান্সিয়ালস ঠিক না থাকে তাহলে আসলে আমরা যদি এটা যে ইস্যু ম্যানেজার, যে আন্ডাররাইটার, যে অ্যাপ্রুভার, কেউই সঠিকভাবে কাজ করতে পারবে না, বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। ইন্ডিয়াতে প্রতিদিন যে পরিমাণ বন্ড ইস্যু হয়, আমাদের আসলে সারা বছরেও সেই পরিমাণ বন্ড ইস্যু হয় না। আর সেটা যদি আমরা এই অ্যাপ্রুভাল বেস রাখি এইভাবে, তাহলে আমাদের যে জনসংখ্যা আছে তারা ইন্ডিয়ার মতো ভলিউম আসলে এই ভলিউম একদিনের যে ভলিউম আসে সেটা তাদের 1 বছর লাগবে, বা 1 বছরে যেটা আসে 10 বছরেও সেটা অ্যাপ্রুভ করতে পারবে না। আমাদের ইকোনমির সাথে যদি আমি সমানুপাতিকভাবেও চিন্তা করি, তার মানে হচ্ছে যে এটা অ্যাপ্রুভাল বেস সব কিছু রাখা যাবে না, কমপ্লায়েন্স বেস রাখতে হবে। এবং যারা এইগুলাতে ইস্যু ম্যানেজার থাকবে, অডিটর থাকবে, ক্রেডিট রেটিং এজেন্সি থাকবে, তাদেরকে অ্যাকাউন্টেবল থাকতে হবে যে এখানে যদি কোনো ভুল তথ্য থাকে, দে উইল বি লায়াবল টু কম্পেনসেট দ্য ইনভেস্টার্স। সেইভাবে দরকার হলে গ্যারান্টি দিয়ে আসতে হবে। বাট যদি রেগুলেটর ভাবে যে এটাকে সব কিছু দেখে ওনারা অ্যাপ্রুভাল দিবে, তাহলে কখনোই বন্ড মার্কেট গ্রো করবে না। আর আরেকটা বিষয় হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো আপনার যদি মিউচুয়াল ফান্ড মানে অ্যাসেট যদি না থাকে মার্কেটে ভালো, তাহলে অ্যাসেট ম্যানেজমেন্ট কিভাবে হবে? আমাদের 67 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এবং যেখানে আমরা জানি যে ইকুইটি মার্কেটটা খুবই ছোট, তার বেশিরভাগ হচ্ছে দুর্বল কোম্পানি অথবা ডিফাঙ্কড কোম্পানি, এবং মানে ফিক্সড ইনকাম সিকিউরিটিজ অলমোস্ট অ্যাবসেন্ট।
যেখানে ইন্ডিয়াতে, আপনি ইন্ডিয়ার উদাহরণ টেনে এনেছিলেন, 44 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অনলি, এবং ওদের লার্জেস্ট যে ইয়েটা আছে তারা প্রায় 900-র বেশি ফান্ড ম্যানেজ করে, এবং সেই ফান্ডের পরিমাণ আমাদের টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের থেকেও বেশি। তাহলে আমরা এতগুলো যে প্রতিষ্ঠানকে করলাম, যে লাইসেন্স দিলাম, এটা তো আমাদের রেগুলেটরি একটা মিস্টেক। এখন আমরা কিভাবে এদের জন্য এনাফ বিজনেসের সুযোগ করে দিতে পারবো? সেটা যদি না হয় তাহলে ওরা বিজনেসের বাইরে যে এমন কিছু করবে যাতে মানে আমাদের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে, আমাদের যে মিউচুয়াল ফান্ডের যে মানে বড় ধরনের সম্ভাবনা, কারণ রিটেল ইনভেস্টর গ্লোবালি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন বা ফিক্সড ইনকাম সিকিউরিটিজে। ইন্ডিয়াতে যেভাবে ইন্স্যুরেন্সের বিক্রি হয় বা ডিপোজিট ডোর টু ডোর এজেন্ট আছে, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, একইভাবে মিউচুয়াল ফান্ড বিক্রি করতে পারে। আমাদের দেশে সেটা নিষিদ্ধ হয়ে পড়তে, সেটাও আমাদের দেখতে হবে। বাট ফার্স্টে বেসিক্স যদি ঠিক না থাকে, যে আমার এতগুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তারা এখানে কি অতটুকু ভূমিকা রাখতে পারবে যেখানে মার্কেটের ডেপথ ভেরি শ্যালো। সো সেক্ষেত্রে আমাদের মার্কেটে পুঁজি যদি না আসে, সেই ক্ষেত্রে আমাদের বেসিক একদম ফান্ডামেন্টালের জায়গাতে আমি যেটা বলছিলাম, পুঁজিবাজারের কাজ হচ্ছে যে আমাদের অর্থনীতিতে পুঁজির যোগান দেয়া। অর্থনীতিতে যে পরিমাণ পুঁজি এখন মানে বিনিয়োগ হচ্ছে, তার 10 ভাগের 1 ভাগও পুঁজিবাজার থেকে আসছে না। সবচেয়ে বড় কথা, নতুন কোনো উদ্যোগে আমরা কিন্তু পুঁজির বিনিয়োগ মানে আমাদের আইপিও বা দেখছি না। আমরা দেখছি যে এস্টাবলিশড একটা কোম্পানি, মেইনলি বিএমআরই অথবা ওয়ার্কিং ক্যাপিটাল। এই রিলেটেড একটা প্রশ্ন আমি আপনাকে করব, কিন্তু তার আগে আমি আরেকটা প্রশ্ন একটু সামনে আনতে চাই। সেটা হচ্ছে, আপনি ইন্ডিয়াতে ফান্ড ম্যানেজারদের কথা বলছিলেন যে সেখানে এত বিপুল পরিমাণ ফান্ড আছে এবং সেগুলো ম্যানেজ করার জন্য যথেষ্ট ফান্ড ম্যানেজার রয়েছে, যথেষ্ট পরিমাণ। আমাদের দেশে ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে যদি প্রশ্ন হয়, বিনিয়োগ যিনি করছেন এবং যিনি বিনিয়োগ করাচ্ছেন, দুজনের ক্ষেত্রেই ফাইন্যান্সিয়াল লিটারেসির একটা বড় অভাব আছে। এবং আমার কাছে কেন জানি মনে হয় যে আমাদের দেশে যখন ফাইন্যান্সিয়াল লিটারেসিকে বাড়ানোর উদ্যোগের কথা আসে, সেটা অনেকটা লেকচার বেসড হয়ে যায়। ওকে, আপনি এখানে আসেন, একটু লেকচার নেন, সেটা চলে যান। কিন্তু এইভাবে কি আসলে ফাইন্যান্সিয়াল মার্কেটে প্রপার লিটারেসি এনশিওর করা সম্ভব? যদি না হয়ে থাকে, কি করা যেতে পারে? না, অবশ্যই। এখানে যেটা আপনি দেখেন যে আমাদের প্রথম হচ্ছে যে মার্কেটের যারা মধ্যস্থতাকারী আছে, এদেরকে তো মার্কেটে আনাই হয় যে তারা যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি নাই, তাদেরকে ইনসুলেট করতে পারে রিস্ক থেকে। 100% তো আর ইনসুলেশন হয় না, বাট আমরা বলি মিটিগেটেড। পুঁজিবাজার মানেই সেখানে রিস্ক। ফাইন্যান্সিয়াল সেক্টর প্রোডাক্টের ইনহেরেন্ট কিছু রিস্ক থাকবে। আমাদের যে ব্যাংকিং সেক্টরে ডিপোজিট করলে সেখানেও রিস্ক আছে। আমরা ধরে নিই যে এটা কখনো হবে না, বাট আমরা জানি যে অনেকগুলো ব্যাংক কিন্তু ভার্চুয়ালি ব্যাংকরাপ্ট। এখন এই আমানতকারীদের স্বার্থের কথা চিন্তা করে সেখানে রেগুলেটরকে কিছু ধরনের মানে সাপোর্ট মেকানিজম দিয়ে এই ব্যাংকগুলোকে রাখতে হয়েছে, এবং ভবিষ্যতে হয়তো এটা পর্যায়ক্রমে এগুলো অবশ্যই হতে পারে কয়েকটি। সেই ক্ষেত্রে যাতে আমানতকারীদের ক্ষতি বা ক্ষুদ্র আমানতকারীদের ক্ষতি না হয়, সেই জন্য কিছু মেকানিজম আছে। এখন পুঁজিবাজারে কিন্তু কখনো এই ধরনের সাপোর্ট মেকানিজম দেয়া হয় না আমানতকারীদের জন্য বা এদের জন্য। অন্যদিকে আমাদের ইন্টারমিডিয়ারিগুলো অনেক সময় অপেশাদার ভূমিকা পালন করেছে। এমনকি আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও মানে যখন মার্কেট অতি মূল্যায়িত হয়ে গেছে, তখনও তারা ইনভেস্ট করছে জাস্ট স্পেকুলেটিভ বিহেভিয়ার। আবার যখন মার্কেটে ফান্ডামেন্টালি শেয়ারের দাম অনেক কম, ভালো শেয়ারে, তখনও তারা মার্কেটে এন্ট্রি নিচ্ছে না, কারণ দে হ্যাভ অলসো বিকাম স্পেকুলেটিভ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা স্পেকুলেটিভ হতে পারবে না। তো সেই জায়গাটাতে আমাদের আসলে এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি যদি না থাকে, সেটা আমি ক্ষুদ্র বিনিয়োগকারীরা পরে প্রথম কাজ হচ্ছে যে আমাদের হচ্ছে যে যারা ইন্টারমিডিয়ারি অ্যান্ড প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তাদেরকে পেশাদারি ভূমিকা পালন করতে হবে। তারা যদি মনে করে যে এখানে এই মার্কেটে পেশাদারিত্বের সাথে কাজ করলে যদি বিজনেস হবে না, তারা যদি অনিয়মের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু তারাই
এই পুঁজিবাজারটাকে সে খারাপ দিকে নিয়ে যাবে এবং তাদের বিজনেস থাকবে না। সো আমাদের সবাইকে বুঝতে হবে যে আমি ভুল করছি, আমার দেখে দেখে আরেকজন ভুল করছে, তারপরে একসময় মার্কেটের বেশিরভাগ ভুলের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। এতে আলটিমেটলি কারোরই লং টার্মে লাভ হবে না। পেশাদারিত্বের মাধ্যমে যদি আমরা সবাই কাজ করি তাহলে অবশ্যই লং টার্মে সবাই গেইনার হব। মার্কেটের বিস্তার বাড়বে, গভীরতা বাড়বে এবং তখন ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য শুধু রেগুলেটর বললে হবে না, সেইখানে আমার মার্কেট ইন্টারমিডিয়ারিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোন প্রোডাক্টে কতটুকু রিস্ক, এবং আমি দেখেছি এরকম যে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে এরকম আচ্ছা এই শেয়ারটার দাম অনেক বাড়ছে, তাহলে এটা ইনভেস্ট করি, আমাকে বলেছে এটা আরো বাড়বে, আরেকজন বলেছে, হ্যাঁ আরেকজন বলেছে। তো এই জায়গাটা থেকে যদি বেঁচে আসতে হয়, আমরা তো শুধু এটা পুঁজিবাজারে দেখছি না, আমরা দেখছি যে এই যে কিছু অ্যাপের মাধ্যমে মানুষের টাকা করে নিচ্ছে। সো এইখানে আসলে আমাদের আরেকটা জায়গা যেটা পুঁজিবাজারের বাইরে, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যদি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট না থাকে, তাহলে এইগুলার যে শুধু প্রাতিষ্ঠানিকভাবে রেগুলেটররা এগুলো কন্ট্রোলের একটা অংশ করতে পারবে, বাট আসলে যখন এটা কোর্টে যাবে, এই তদন্তটা যদি একদম প্রফেশনালদের হাতে না পড়ে, অনেক সময় এরা বের হয়ে আসে বিচার ব্যবস্থার দুর্বলতাটাকে ব্যবহার করে, সেই জায়গাতেও ফিক্স করতে হবে। যদি পানিশমেন্ট না থাকে, যেটা আমি বলছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট একটা আর একটার পরিপূরক। তো ভালোরা যেমন রিওয়ার্ডেড হবে, খারাপরা তেমন পানিশড হবে। যদি কোনো ইন্টারমিডিয়ারি অপেশাদার কাজ করে, তাকে যদি পানিশমেন্টের আওতায় না নিয়ে আসা হয়, যারা প্রফেশনালি কাজ করে তারা হতাশাগ্রস্ত হবে এবং মার্কেটটা ভেঙে পড়বে। ডেফিনেটলি। আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করবো। নতুনরা পাঠিয়েছে, আরও কিছু প্রশ্নের উত্তর জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। আমরা বলেছিলাম আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, এবং আপনি জানেন যে ইয়াং যারা, তারা এই প্রশ্নগুলো সবসময় আমাদের অতিথিদের জন্য পাঠায়, সেখান থেকে আমরা 10টা নির্বাচন করি। আজকেও 10টি আমরা বেছে নিয়েছি। প্রথম প্রশ্ন করতে চাই, তারা জানতে চায় আপনার কোনটি বেশি পছন্দ, বুল মার্কেট নাকি বিয়ার মার্কেট? আমার জন্য আসলে বুল মার্কেট, বিয়ার মার্কেট দুটাই সমান। বিয়ার মার্কেট মানে হচ্ছে নতুন ইনভেস্ট করার সুযোগ, আর হচ্ছে বুল মার্কেট মানে সেখান থেকে কিছু টাকা ডাইভেস্ট করে অন্য জায়গায় নেওয়ার সুযোগ। পরের প্রশ্ন, বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে প্রচলিত সবচেয়ে বড় ভুল ধারণা? এই যে হঠাৎ করে এখানে বড়লোক হয়ে যাওয়া যায়, সেটা আমরা বিভিন্ন জনের কাছে শুনে তাদেরকে বিশ্বাস করি। সেটা নিয়ে যদি আমরা বলি যে এটা একটা আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। আর একটা হচ্ছে যে এখানে শুধু শেয়ার এর দাম বাড়লেই আমরা খুশি হই, সেটা কখনোই সম্ভব না। মার্কেটে যেমন জিনিসের দাম বাড়ে কমে, অনেকগুলো ফ্যাক্টরের সাথে রিলেটেড, এখানেও সেটা রিলেটেড। ওকে, পরের প্রশ্ন, শেয়ার বাজারের অবস্থা বুঝতে আপনি কোন ইন্ডিকেটর নিজে সবচেয়ে বেশি অবজার্ভ করেন? আমি দেখব যে মার্কেট ক্যাপিটালাইজেশন ইন রিলেশন টু আমাদের জিডিপি, কারণ দীর্ঘমেয়াদে দিস ইজ হোয়াট ম্যাটার্স ফর দ্য ইকোনমি। ওকে, চতুর্থ প্রশ্ন, কোনটি ভালো বার্তা দেয় বিনিয়োগকারীদের জন্য, ডিভিডেন্ড নাকি গ্রোথ স্টক? সো প্রত্যেকটা বিনিয়োগকারীর প্রেফারেন্স থাকে যে উনি কি শর্ট টার্ম বেনিফিট পেতে চান। কারণ আমার বিনিয়োগ করার সময় কিছু অবজেক্টিভ সেট করা থাকে, আমাদের ইন্টারমিডিয়ারিরা সেগুলো জিজ্ঞাসা করে যে আমি কি এই বিনিয়োগটা করছি যে আমি নিয়মিত কিছু ইনকাম পাবো, নাকি আমি একটা দীর্ঘমেয়াদে একটা বড় ধরনের ক্যাপিটাল গেইন পাবো। সো আমি যদি নিয়মিত কিছু এখান থেকে ক্যাশ পেতে চাই, তাহলে অবশ্যই ডিভিডেন্ড ইজ দ্য ইম্পর্টেন্ট ইন্ডিকেটর। অন্যদিকে যদি আমি এটাকে দীর্ঘমেয়াদে রেখে দিয়ে একটা বড় গেইন পাবো, তখন অবশ্যই আমাকে গ্রোথ ইকুইটিতে যেতে হবে। ওকে, পরের প্রশ্নে যেতে চাই, আপনার চোখে পুঁজিবাজারে কোন ধরনের প্রতিষ্ঠানের এখনো বড় পরিসরে বিনিয়োগের সুযোগ রয়েছে বা আসার সুযোগ রয়েছে? সো আমাদের প্রাতিষ্ঠানিক যারা বিনিয়োগকারী আছে, তাদের সবাইকেই কিন্তু পুঁজিবাজারে আসতে হবে, ইন ওয়ান ফর্ম অর অ্যানাদার ফর্ম। সো যেটা হচ্ছে যে প্রোডাক্ট সবগুলা যেহেতু এখানে ফাংশনিং না, সেক্ষেত্রে অনেকে পুঁজিবাজার থেকে এখনো সেক্টর আপনি স্পেসিফাই করতে চান যে এই সেক্টরটা আসলে খুব ভালো হতো পুঁজিবাজারে? সো আমাদের আর্থিক খাত তো আসবেই, কিন্তু
যদি উল্টা দিক দিয়ে বলি যে কারা এখনো পুঁজিবাজারে লিস্টেড হয় নাই, যাদের মানে বড় আকারে আসা উচিত ছিল, সবচেয়ে বিগেস্ট হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টর। দে ক্যান বোথ কাম অ্যাজ হচ্ছে যে ইস্যুয়ার অ্যান্ড ইনভেস্টর। সো সেক্ষেত্রে আমাদের ফার্মাসিউটিক্যালসের অনেক বড় বড় কোম্পানি লিস্টেড হয়েছে, আরও কিছু আছে, সো তাদেরকে আসতে হবে। পরের প্রশ্ন যেতে চাই, আপনি কোথাও বিনিয়োগ করার আগে সবার আগে কোনটি যাচাই করেন? সো আমি যখন ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী তখন কিন্তু প্রতিদিন কি ধরনের মার্কেট ওঠানামা করছে, কোন শেয়ার উঠছে বাড়ছে, এটা দেখা আমার পক্ষে অসম্ভব ব্যক্তিগত যে কোনো বিনিয়োগকারীর জন্যেই। সেক্ষেত্রে আমি ফান্ডামেন্টাল দেখে ইনভেস্ট করি। সো কোন কোম্পানিটা মানে দীর্ঘমেয়াদে ভালো করবে, তার যে ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর আছে তার তুলনায় তার প্রাইসটা এখনও মানে অপটিমাল লেভেলে নাই, সেইগুলো যখন আমি দেখি সেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করি। একদম শর্ট টার্মে এটা আমাকে গ্যারান্টিড রিটার্ন দেয় না, বাট ওভার লং টার্ম অবশ্যই আমি লাভবান হই। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যারা নতুন বিনিয়োগকারী তাদের জন্য। আমি একটু এই প্রশ্নটাও করতে চাই, নতুন এবং পুরনো বিনিয়োগকারীদের মাঝে আপনি সবচেয়ে বড় কোন পার্থক্যটা দেখেন? সো পুরানো বিনিয়োগকারীরা কিন্তু ওনারা বুঝেন যে এই যে স্বল্প মেয়াদে মার্কেট আপ বা ডাউন হলো, এইখান থেকে আসলে মার্কেটের মানে আমি যদি এটার উপর নির্ভর করে ইনভেস্টমেন্ট করি তাহলে হবে না। প্লাস হচ্ছে যে দেয়ার আর সার্টেইন টুলস ফর সে প্রফিট ম্যাক্সিমাইজেশন অর লস মিনিমাইজেশন। তো আবেগের বশে তারা কোনো ডিসিশন নেন না, তারা খুব ইমোশনলেস হিসেবে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের যে মেথোডোলজিগুলো সেগুলো অ্যাপ্লাই করেন। নতুন বিনিয়োগকারীরা অনেক সময় ইমোশনটা বেশি কাজ করে, যে অল্প একটু গেইনে তারা উল্লসিত হয়ে যান, আবার মার্কেট যখন ফল করে, যখন লস হয়, তারা খুব বেশি হতাশ হয়ে খুব ভয় পেয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে চান। এটা হচ্ছে যে পুঁজিবাজার কিন্তু কেউ যদি মনে করে যে এটা একটা শর্ট টার্ম প্রফিট মেকিং, মানে যেটা আমাদের অনেক সময় ভুল করে বলা হয় যে ফাটকা বাজার, ইট ইজ নট ফাটকা বাজার। অন দ্য লঙ্গার হরাইজন দিস ইজ আ ভেরি সায়েন্টিফিক প্লেস ফর ফাইন্যান্সিয়াল মার্কেট। সো আপনাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন যেতে চাই, ফেইলিউরকে কিভাবে ইজিলি ডিল করা যায়? সো এনি ফেইলিউর ইজ অলসো, যে আমরা যখন বলি ফেইলিউর অ্যান্ড সাকসেস, এইভাবে না দেখে আমি অ্যাচিভমেন্টটা কি সেটা দেখি। সো ফ্রম ফেইলিউর আই হ্যাভ অ্যান অ্যাচিভমেন্ট, আই গেইন এক্সপেরিয়েন্স। সো সেটাকে মাথায় রাখা। আমার যদি ইয়েটা থাকে যে আমার অবজেক্টিভ বা নিয়ত আমরা যেটাকে বলি, এটা যদি ভালো থাকে, আমার যদি প্রচেষ্টা থাকে, নিষ্ঠা থাকে, সেক্ষেত্রে আমি কোনো একটা স্পেসিফিক সময়ে স্পেসিফিক ইনিশিয়েটিভে ফেল করলাম না সাকসেসফুল হলাম, সেটা থেকে বড় হচ্ছে যে হোয়াট ওয়াজ মাই অ্যাচিভমেন্ট। খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন যেতে চাই, যারা মাত্র ম্যানেজার হয়েছেন তাদের জন্য আপনার পরামর্শ, স্পেসিফিক্যালি তাদেরকে গাট ফিলিং শোনা উচিত নাকি ডেটা ড্রিভেন হওয়া উচিত? সো আমি অবশ্যই বলবো যে গাট ফিলিংস অনেক অভিজ্ঞতা থেকে আসে। সো নতুন যারা এসেছে তাদেরকে অবশ্যই ডেটা ড্রিভেন হতে হবে। আপনি নিয়ম তখনই ভঙ্গ করতে পারবেন যখন আপনি নিয়মটা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছেন। ওকে, ঠিক আছে। পরের প্রশ্নে, এটা একটু ইন্টারেস্টিং, একটু হাইপোথেটিক্যালও বটে, শেষ প্রশ্ন র্যাপিড ফায়ারে। সেটা হচ্ছে, আপনাকে যদি এই মুহূর্তে নতুন করে কোনো পেশা শুরু করতে বলা হয় যে বা চয়েস দেওয়া হয়, আপনি কোন পেশায় যেতেন? আমাকে যদি নতুন করে বলা হয়, আমি মনে করি যে টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স দুইটাই ভেরি বিগ এনাবলার ফর আপলিফটমেন্ট অফ দ্য কন্ডিশন অফ জেনারেল পিপল অফ এনি কান্ট্রি। সো দুইটাকে সংযুক্ত করে ফিনটেক রিমেন্স ওয়ান অফ দ্য কোর এরিয়া অফ মাই প্যাশন। সো আমি ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি দুই জায়গাতেই আমার প্যাশন আছে, বা টেকনোলজি নিয়ে আমাকে ওইরকম ডিরেক্ট কাজ করতে দেখা যায় না, বাট ডেফিনেটলি যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরের যে কোনো প্রতিষ্ঠানে টেকনোলজি ইজ দ্য বিগেস্ট টুলস। সো আমি যদি কাজ করি ভবিষ্যতে, এখনও ইচ্ছা আছে, এখনও মানে I think anytime anybody can start any new initiative. So fintech will be the area of my
ইন্টারেস্ট। ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। যাদের যে উত্তর দরকার আমার ধারণা তারা সেটি পেয়ে গিয়েছে। তাদের জন্য আরেকটি বড় প্রশ্ন, তারপরে আমরা আজকের আয়োজন শেষ করব। বড় প্রশ্নটি হচ্ছে যারা নতুন করে স্টার্ট আপগুলো শুরু করছেন বা এসএমই নিয়ে যারা কাজ করছেন, তাদের প্রশ্ন হচ্ছে তারা কেন পুঁজিবাজারে আসতে পারে না। তাদের পুঁজিবাজারে আসার ক্ষেত্রে আপনার সাজেশন কি যদি তারা এনলিস্টেড হতে চায়? অনেকে বলেন যে তাদের ডকুমেন্টেশন বা অডিট রিপোর্ট বা অন্যান্য যে স্বচ্ছতা ওভারঅল, এটা নিয়ে এক ধরনের দুর্বলতার জায়গা থাকে, সেজন্য তারা কেউ আসতে চায় না। আসলে কি তাই? সো এইখানে যেটা মানে এই যে কমপ্লেইনটা, এটা ব্যাংকিং বা এনবিএফআই এর জন্যও আছে যে ক্ষুদ্র উদ্যোক্তারা বা নতুন উদ্যোক্তারা সেখান থেকে অর্থায়ন পাচ্ছে না। পুঁজিবাজার তো আরও একটু মোর কমপ্লায়েন্স বেসড হয়, কারণ হচ্ছে যে এখানে অনেক ইনভেস্টররা থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পুঁজিবাজারের যে অংশটা নতুন উদ্যোগ বা ছোট উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, সেটা কিন্তু হচ্ছে ফার্স্টে হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, তারপরে প্রাইভেট ইকুইটি। আমরা সম্প্রতি দেখেছি যে এসএমই বোর্ড তৈরি করা হয়েছে, যেখানে মাঝারি উদ্যোক্তারা একদম নতুন বা একদম আমাদের দেশে যাদেরকে এস বলা হয় তারা আসলে অনেক ছোট, তো তাদের যে ওইখানে যে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট ওটা করতে পারবেন না। বাট এসএমইর মধ্যে মিডিয়াম যারা, তারা কেউ কেউ ওইখানে লিস্টেড হয়েছেন, যদিও আমাদের এখন পর্যন্ত অভিজ্ঞতা সুখকর না, কারণ দেখা গেছে যে এখানে অনেকেই এসেছেন, তাদের যে পাবলিশড ফাইন্যান্সিয়ালস সেগুলোকে, আমি বারবার এখানে আসছি, সেগুলোকে অতিরঞ্জিত করে দেখানো হয়েছে। পরবর্তীতে আসার পরে তাদের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ভালো হয় নাই। আবার যেহেতু দিজ আর স্মল ক্যাপ সে ইকুইটি, সেইখানে ম্যানিপুলেশন করাটা সহজ, যার ফলে সেই ঘটনাগুলোও ঘটেছে। নিঃসন্দেহে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে 1 মিনিটে জানতে চাই, ঠিক 1 মিনিটে, আমাদের একেবারে সময় কম, সেটা হচ্ছে যে ঠিক 1 দশক পরে বাংলাদেশের পুঁজিবাজারকে আপনি কোথায় দেখেন? সো আমি দেখি যে এটা যে কোনো দেশের অর্থনীতিতে পুঁজিবাজার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। সো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি হিসেবে পুঁজিবাজার যাতে আমাদের অর্থনৈতিক যে উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যে ইয়েটা, সেটা হচ্ছে ব্যাংকিংয়ের থেকেও বেশি হচ্ছে পুঁজিবাজার। আমি দেখতে চাই যে 1 দশক পরে বাংলাদেশের এই যে ব্যবসা বাণিজ্যের যে পুঁজির যে যোগানদাতা হিসেবে বিশ্বব্যাপী পুঁজিবাজার প্রতিষ্ঠিত হয়েছে, সেইখানে একটি এফিশিয়েন্ট, অ্যাকাউন্টেবল, ট্রান্সপারেন্ট এবং সবচেয়ে দক্ষ একটা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি হিসেবে পুঁজিবাজার দাঁড়িয়েছে, এবং এটা আমাদের দেশের অর্থনীতিতে এবং সাধারণ মানুষের জীবন মানের উন্নয়নে একটা পজিটিভ ভূমিকা পালন করতে পারছে। নিঃসন্দেহে আমরাও তেমনটি আশা করি। জনাব মমিনুল ইসলাম, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি। দর্শক, আমরা যদি পুঁজির যোগান, বাংলাদেশের যে ফ্যাক্টরটা বলা হয় যে অর্থ লাগবে, পুঁজির যোগান লাগবে, সেটি নিয়ে যদি আমরা ভাবি, বাংলাদেশের অর্থনীতি অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় খুব উল্টো পথে চলছে, কারণ আমরা অনেক বেশি ব্যাংক নির্ভর দীর্ঘমেয়াদী পুঁজির জন্য। কিন্তু উন্নত বিশ্বে বা পশ্চিমা বিশ্বে যেখানেই বলি না কিন্তু, সেখানে কিন্তু বড় বড় পুঁজির যোগানগুলো আসলে পুঁজিবাজার থেকে আসে, যেই পুঁজিবাজারের সুফলটা বাংলাদেশ এখন পর্যন্ত টানতে পারেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বলছেন যে সেটি এখনও সুযোগ রয়েছে। গতানুগতিক বিনিয়োগের ধারণা থেকে বের হয়ে আসলে নতুনত্ব আনতে হবে, নতুনদেরকে আসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল লিটারেসি, অর্থাৎ বাজারকে বুঝে বাজারে আসতে হবে। খুব স্বল্প মেয়াদে কিছু লাভ করে বাজার থেকে বের হয়ে যাব, এই মানসিকতা নিয়ে আসলে পুঁজিবাজারে আসাই ভুল। কাজেই যারা আগামীতে বিনিয়োগ করবেন তাদেরকে আসলে সঠিকভাবে বাজারকে বুঝে আসতে হবে, যাতে এই বাজারকে সঠিকভাবে কাজে লাগিয়ে সবাই সবার পুঁজির যোগানটি নিশ্চিত করতে পারে, মুনাফাও করতে পারে। যারা বাজার বোঝে না তাদের আসলে বাজারে থাকারই দরকার নেই, এটি আমার ব্যক্তিগত পরামর্শ। কিন্তু সব কিছুই দিন শেষে বাংলাদেশের পুঁজিবাজারের জন্য যা কিছু সিদ্ধান্ত আগামীতে আসবে, বিএসইসি এখন নতুনত্বর পথে হাঁটছে। আমরা আশা করি এটি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে শক্ত করবে এবং বাংলাদেশের জন্য যা কিছু হবে সেটি আগামীতে ভালোই হবে। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।